আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা সবাই আমাকে ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছি না, জানাও। উত্তম আছে, কেমন আছে জিজ্ঞেস করছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আফরিনা তাবাসসুম আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। নাহিদ আলম আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাইয়া, কেমন আছো তোমরা সবাই, একটু জানাও। আমরা পড়বো আজকে যেটা, সেটা হচ্ছে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি বলে যে খাজনা এবং নিম খাজনা। এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম খাজনা কি জিনিস, নিম খাজনা কি জিনিস, ঠিক আছে? সো এটার পার্থক্যটা একটু দেখে নিবা তোমরা শুরুতেই। এরপর আমরা হচ্ছে এর পরবর্তী টপিক হচ্ছে খাজনা এবং দামের সম্পর্ক। হ্যাঁ, এটা আমরা আলোচনা করব, খাজনা এবং দামের সম্পর্কটা। সো এই চ্যাপ্টার এখানে শেষ হবে। একটু সবাই আগে এটা একটু পড়ে ফেলি, খাজনা এবং নিম খাজনার মধ্যে পার্থক্যগুলো কি, যেটা আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। স্যার এটা কমপ্লিট হলে চ্যাপ্টার 10 করাবেন। চ্যাপ্টার 9 কি তোমাদের পড়ানো হয়েছে? চ্যাপ্টার 9 কি পড়ানো হয়েছে নাকি পড়াইছি? চ্যাপ্টার 9 ইপু আছে, সালাম দিয়েছে স্যার একটু। আচ্ছা, তারপর হচ্ছে ওমর ফারুক আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য। সবাই জয়েন করলে আমরা শুরু করে দেব ইনশাল্লাহ। চ্যাপ্টার 9 কি তোমাদের পড়াইছি? আচ্ছা, চ্যাপ্টার 9 পড়ানো হয়েছে। জি স্যার, চ্যাপ্টার 9 পড়া হয়েছে। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 10 বাকি আছে, তাই তো? আর কি কোনোটা বাকি আছে? প্রথম পত্রে চ্যাপ্টার 10 বাকি আছে, এছাড়া আর কোনোটা বাকি আছে? চ্যাপ্টার 10 ছাড়া আর কোনোটা বাকি আছে? একটু বলো তো আমাকে। চ্যাপ্টার 10 ছাড়া আর কোনোটা কি বাকি আছে? আচ্ছা, আর কোনোটা বাকি নাই। ওকে ফাইন, তাহলে এটা শেষ করে আমরা চ্যাপ্টার 10 এর দিকে আগাবো আর কি, ঠিক আছে? সো আচ্ছা, তাবাসসুম সীমা আছে, ওকে। তারপর আমরা হচ্ছে চলো তাহলে শুরু করি। আমরা খাজনা এবং নিম খাজনার মধ্যে কি পার্থক্য, যদি আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে চিত্র আকারে তোমাদেরকে দেখাই যে খাজনা মানে হচ্ছে
খাজনা মানে হচ্ছে আমরা এভাবে যদি বলি চিত্র আকারে, চিত্রের মধ্য থেকে, যে আমাদের খাজনা হচ্ছে আমাদের অ্যাভারেজ রেভিনিউ যেটা আছে, এই অ্যাভারেজ রেভিনিউ থেকে অ্যাভারেজ কস্ট, অর্থাৎ অ্যাভারেজ কস্ট হচ্ছে P1, মানে এখানে সংখ্যা থাকলে এখানে করে 10, এখানে করে 8, অর্থাৎ 10 থেকে 8 বিয়োগ করলে অ্যাভারেজ রেভিনিউ থেকে অ্যাভারেজ কস্ট বাদ দিলে খাজনা পাওয়া যায়, খাজনা। হ্যাঁ, অথবা মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে খাজনা পাওয়া যায়। অন্যদিকে নিম খাজনা মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ থেকে অ্যাভারেজ কস্ট না, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে। এখানে মনে করি অ্যাভারেজ কস্ট আরটা আছে এবিসি, সরি এসি আরটা আছে, এসি না, হ্যাঁ এসি বাদ দিব না, এবিসি বাদ দিব সরাসরি। হ্যাঁ, এবিসি বাদ দিব, ভেরিয়েবল কস্ট বাদ দিব। অ্যাভারেজ রেভিনিউ থেকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা থাকে সেটাকে আমরা বলি নিম খাজনা। ঠিক আছে? আর যদি সংজ্ঞা আসে পরীক্ষায় যে নিম খাজনা কাকে বলে, গত ক্লাসে আমি চিত্র আকারে দেখা দিয়েছিলাম। খাজনা এবং নিম খাজনার মধ্যে পার্থক্য গত ক্লাসটা একটু করবা, যারা গত ক্লাস করো নাই তাহলে তাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, তোমরা অবশ্যই গত ক্লাসটা করবা। ঠিক আছে, গত ক্লাসটা করবা। তাহলে খাজনা বলছি আমরা অ্যাভারেজ রেভিনিউ থেকে অ্যাভারেজ কস্ট বাদ দিলে যেটা হয় সেটা, অথবা টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে যেটা সেটা। আর নিম খাজনা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ থেকে, হ্যাঁ অ্যাভারেজ রেভিনিউ থেকে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে যেটা সেটা, অথবা তুমি এই বলতে পারো যে টোটাল রেভিনিউ থেকে টোটাল ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে যেটা সেটা। মনে থাকবে? ওকে, সো আমরা একটু সবাই পড়ে ফেলবো এখানে খাজনা এবং নিম খাজনার মধ্যে পার্থক্যগুলো কি। কোনোটা যদি না বুঝে আমাকে বলবো, আমি সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই একটু করে এখানে খাজনা এবং নিম খাজনার পার্থক্যগুলো আছে, সবাই একটু করে চোখ বলে নাও, একটু একটু পড়ে আসো। যেটা বুঝবো না, যে নাম্বারটা বুঝবো না সেটা আমাকে বলবা। সোনি বলেছে আমাদেরকে, স্যার চ্যাপ্টার 10 জুন 23-এর আগে কি শেষ হবে? হ্যাঁ অবশ্যই হবে, ইনশাল্লাহ অবশ্যই হবে। রেজাউল করিম আছে, স্যার একটু এটা কত অধ্যায়? এটা আমরা করছি যে প্রথম পত্র 8ম অধ্যায়। হ্যাঁ, প্রথম পত্র 8ম অধ্যায় পড়তেছি আমরা। আমি নিউ ভর্তি হয়েছে। ওকে ফাইন, তুমি আগের ক্লাসগুলো একটু করে ফেলবা। প্রথম পত্র 8ম অধ্যায় পড়তেছি আমরা, সবগুলো ক্লাস সাজানো আছে এই গ্রুপে। ফিউচার বা অ্যানাউন্সমেন্ট অপশনে গেলে তুমি উপরে তুমি দেখবা যে এখানে সবকিছু কি আছে, সাজানো আছে। হ্যাঁ, সে অনুযায়ী করে ফেলবা। ওকে, পড়ো, যেটা পারবে না সেটা বলবা, কোনটা পারতেছে না বা কোনটা বুঝতেছে সেটা বলবা। এটাও পরীক্ষা একটু পড়বা, পরীক্ষাটা আসে সেটা হচ্ছে আমাদের খাজনা ধারণাটির মূলত ক্লাসিক্যাল বলতে ক্লাসিক্যাল যারা অর্থনীতিবিদ, যেমন ধরো রিকার্ডো একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, এই ধারণার প্রবক্তা। হ্যাঁ, খাজনা ধারণার প্রবক্তা হচ্ছে রিকার্ডো, ডেভিড রিকার্ডো হচ্ছে একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। অন্যদিকে নিম খাজনা ধারণাটি নিও ক্লাসিক্যাল যারা আছে, সে নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা আছে, যেমন ধরো মার্শাল। হ্যাঁ, মার্শাল এই ধারণার প্রবক্তা। ঠিক আছে, পরীক্ষা মনে রাখবা। খাজনা তত্ত্বের প্রবর্তক হচ্ছে ক্লাসিক্যাল, অর্থাৎ এটা হচ্ছে রিকার্ডো। এটা মনে রাখবা যে খাজনা তত্ত্বের প্রবর্তককে আনসার হবে রিকার্ডো, আর যদি বলে নিম খাজনার প্রবর্তককে তাহলে বলবা মার্শাল, অধ্যাপক আলফ্রেড মার্শাল। ঠিক আছে, কারা ক্লাসিক্যাল কারা লিগ ক্লাসিক্যাল সেটা হচ্ছে আমাদের ইকোনমিক্স বইয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে অধ্যায় শেষে করে কিছু টপিক আছে, আরো কিছু অর্থনীতি সম্পর্কে জানানো, সেখানে তুমি পাবা। চ্যাপ্টার 10 নেক্সট ক্লাস থেকে শুরু হবে, ইনশাআল্লাহ। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 10 শুরু করব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের খাজনা এবং নিম খাজনার মধ্যে পার্থক্য। সো বাকিগুলো একটু দেখে নাও, কোনটা বুঝতেছো সেটা বলবা। নেক্সট ক্লাস থেকে আমরা প্রথম পত্রের চ্যাপ্টার 10 শুরু করব। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা প্রথম পত্রের চ্যাপ্টার 10 শুরু করব।
আচ্ছা, একজন বলছে স্যার নিম খাজনা কেন স্বল্পকালীন ধারণার সাথে সঙ্গতিপূর্ণ? আমি তোমাকে বলি, নিম খাজনার সংজ্ঞাটাই হচ্ছে, এখানে দেখাই তোমাদেরকে নিম খাজনার সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা খেয়াল করবা, হ্যাঁ, সংজ্ঞাটা এই যে এখানে আছে। বলছে মানুষ নির্মিত বিভিন্ন যন্ত্রপাতির দ্বারা স্বল্পকালে মোট উৎপাদন হতে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা পাওয়া যায়, যে আয় পাওয়া যায়, তাকে অর্থনীতিতে উপখাজনা, নিম খাজনা বা আধা খাজনা বলা হয়, বা এটাকে আমরা কোয়াসি র্যান্ড বলি। কি বলা আছে? মনে করো একটা যন্ত্রপাতি তোমার কাছে আছে, ওই যন্ত্রটা আমি তোমাকে যদি দীর্ঘ সময় দিয়ে তুমি যন্ত্রপাতি আরেকটা বানাতে পারবা বা আরেকটা তুমি কিনতে পারবা, কিন্তু স্বল্প সময়ে এটা যোগান বাড়ানো পসিবল না বিদায় এই যন্ত্রপাতি ব্যবহারের জন্য এই যন্ত্রপাতির মালিককে আমাদের একটা কি দিতে হয়, এক্সট্রা টাকা দিতে হয়, যেটাকে আমরা এটা কি বলে থাকি, নিম খাজনা বলে থাকি। এটা হচ্ছে মানুষ সৃষ্ট জিনিসের, মানুষ সৃষ্ট নির্মিত বিভিন্ন যন্ত্রপাতির দ্বারা, যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলোর জন্য, হ্যাঁ, যেগুলো স্বল্প সময়ে যার যোগান বাড়ানো পসিবল না, এগুলোর জন্য আমাদের খাজনা দিতে হয়। তাই এগুলোকে বলা হচ্ছে স্বল্প সময় বিবেচ্য, কারণ দীর্ঘ সময়ে এগুলো যোগান বাড়ানো যায়। মানুষ সৃষ্ট জিনিসগুলো দীর্ঘ সময় যোগান বাড়ানো যায়, যেগুলো মানুষ সৃষ্ট না সেগুলো দীর্ঘ সময় বাড়ানো যায় না। যেমন ধরো ভূমি, এটা দীর্ঘ সময়ে যোগান বাড়ানো যাবে না, কিন্তু যন্ত্রপাতি যেটা সেটা দীর্ঘ সময়ে মানে লং টার্মে এটা যোগান বাড়ানো যেতে পারে, সেটা বোঝাচ্ছে। সিকিউ এমসিকিউর জন্য আমি আমাদের ইউটিউব চ্যানেলে পড়ালেখা পেজে ইউটিউব চ্যানেল বলতেছি, পড়ালেখা পেজে আমি ক্লাস নিচ্ছি কিছু। যেমন হচ্ছে আমাদের প্রথম পত্রে অষ্টম অধ্যায়, আমি নবম অধ্যায় ক্লাস নিয়েছি গত ক্লাসটা, এবং কালকে বা পরশুদিন তোমাদের প্রথম পত্র দশম অধ্যায় পড়াবো, ঠিক আছে? সো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো করবা, কারণ এখানে একটা একটা ক্লাস লাগবে। যদি আমি একটা চ্যাপ্টার উপর এমসিকিউ পড়াতে চাই, একটা চ্যাপ্টার উপর সিকিউ পড়াতে চাই, সেভাবে করে আমি একটা চ্যাপ্টার উপর একটা এমসিকিউ, একটা সিকিউ আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, যদিও শর্ট সিলেবাস গুলো নিচ্ছি আপাতত তোমাদের জন্য, তোমাদের টেনশন করার দরকার নেই। আমি ইউটিউবে পড়ালেখা পেজে আমি কি করব, যে তোমাদের জন্য সেই ক্লাসগুলো নিব। হ্যাঁ, এমসিকিউ লং মানে ফুল সিলেবাসের জন্য আমি এমসিকিউ এবং সিকিউ ক্লাস নিব, সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। এসএসসি পরীক্ষা হয়ে যাক এই 25-এর, তারপর আমি হচ্ছে লং সিলেবাসের বা ফুল সিলেবাসের ক্লাসগুলো আমি নিব, ঠিক আছে? এমসিকিউ ক্লাসগুলো সেখান থেকে পড়বো, এমসিকিউ সিকিউ গুলো, ঠিক আছে? সেই ফ্রি ক্লাসগুলো করতে হবে, ওকে? আমি এখানে কিন্তু লিংক দিয়ে দিই, যখন আমি ক্লাস শুরু করি তখন এখানে লিংক দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমরা নিম খাজনা, উপখাজনা, আধা খাজনা কি বা কোয়াসিডেন্ট কি সেটা আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে খাজনা এবং, হ্যাঁ, খাজনা এবং হচ্ছে কিসের মধ্যে, দামের মধ্যে কি সম্পর্ক, সেটা আমরা এখানে আলোচনা করব। চলো আমরা শুরু করি। দেখো, খাজনা এবং দামের মধ্যে যে সম্পর্ক সেটা এখানে লেখা আছে, যে খাজনা ও দামের মধ্যে সম্পর্ক নির্ণয়ে অর্থনীতিবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। অর্থাৎ খাজনা কি জিনিস বা দাম কি, কিসের উপর কি নির্ভর করে, খাজনার উপর দাম নির্ভর করে নাকি দামের উপর খাজনা নির্ভর করে, এই জিনিসটা নিয়ে মতবিবাদ আছে। কাদের মধ্যে? অর্থনীতিবিদদের মধ্যে। বলছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ রিকার্ডোর মতবাদ হলো খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। কি বলেছে? খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে আধুনিক মতবাদ হলো খাজনা দামের অন্তর্ভুক্ত। খাজনা কি বলছে? দামের অন্তর্ভুক্ত। বিষয়টা কি আর একটু ক্লিয়ার করি আমরা। এই যে এটা একটু পড়ি, এই যে এটা রিকার্ডোর মতে বলেছে। রিকার্ডো কি বলেছে দেখো, বলছে খাজনার কারণে দামের কোনো পরিবর্তন ঘটে না। কেন বলতেছে এটা? আমরা গত ক্লাসটা এর আগের ক্লাসে আমরা রিকার্ডো খাজনা তত্ত্ব পড়েছিলাম। সেখানে ছিল জমির শ্রেণী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 শ্রেণীর জমির কথা আমরা বলেছিলাম। প্রথম শ্রেণীর যে জমি, সেই জমিতে আমাদের যদি আমরা বলি উৎপাদনের পরিমাণ, হ্যাঁ, উৎপাদন হয়েছে মনে করো যে 30 মণ। দ্বিতীয় শ্রেণীর জমিতে আমাদের উৎপাদন হয়েছে 25। তৃতীয় শ্রেণীর জমিতে আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে 20। কেন এরকম কেন হয়? আমরা জানি যে রিকার্ডোর মধ্যে 3 শ্রেণীতে জমিকে তিনি ভাগ করেছেন, বেশি ভালো, মধ্যম এবং কি, যেটাকে আমরা প্রান্তিক জমি বলি, যেটার উৎপাদন ক্ষমতা কম। আচ্ছা, এবং আমি যদি বলি এগুলোর দাম, মানে বাজার দাম, যদি বলি বাজার দাম, এই দ্রব্যগুলোর বাজার দাম হচ্ছে 1 কেজির দাম মনে করো যে আমি সাপোজ 10 টাকা করে ধরি,
হ্যাঁ 10 টাকা করে 1 কেজির দাম। তাহলে আমি যদি বলি উৎপাদন আয় কত হয়ে আছে, মানে উৎপাদিত দ্রব্য বিক্রি করে, উৎপাদিত দ্রব্য বিক্রি করে আয় হয় উৎপাদন আয়। উৎপাদন আয়, উৎপাদন আয় হচ্ছে এই দুটো গুণ করে উৎপাদনের পরিমাণের সাথে বাজার দাম গুণ করে দিলে আমাদের উৎপাদিত দ্রব্যের আয় পাবো আমরা। তাহলে 330 ইন্টু 10, তাহলে 300 হচ্ছে আমাদের আয়। 25 ইন্টু 10, তার মানে 250 হচ্ছে আমাদের আয়। 20 ইন্টু 10, তার মানে 200 হচ্ছে আমাদের আয়। এগুলো হচ্ছে ইনকাম। আর এগুলোর জন্য আমাদের ব্যয় হয়েছে, কি হয়েছে বলতো? ব্যয়। ব্যয় কত হয়েছে? ব্যয় হচ্ছে, মনে রাখবা, 3 নাম্বার যে জমি, সেই জমিতে যেটা আয় হবে সেটাই প্রত্যেকটাতে ব্যয় হবে, কারণ ওই জমিতে আমাদের আয় আর ব্যয় সমান হবে, যেটাকে আমরা প্রান্তিক জমি বলেছি। কার মধ্যে? রিকার্ডোর মতে। হ্যাঁ, রিকার্ডো খাজনাতন্ত্রের মধ্যে আমরা পড়েছি। ওই 3 নাম্বার শ্রেণীর মধ্যে যতটুকু আয় হবে ব্যয় কিন্তু ততটুকু হবে। এই ব্যয়টা সব জায়গায় সেম হবে, ব্যয়টা সব জায়গায় কি হবে? সেম হবে। তাহলে আমি যদি বলি খাজনা কত, খাজনা কত? খাজনা হচ্ছে প্রথম শ্রেণীর জমিতে আমাদের খাজনা হচ্ছে 300 থেকে 200 বাদ দিলে, আয় থেকে ব্যয়টা বাদ দিলে আমাদের আনসার হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের খাজনা প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর জমিতে খাজনা হচ্ছে 250 থেকে 200 বাদ দিলে আনসার হবে 50। তৃতীয় শ্রেণীর জমিতে হচ্ছে 300 থেকে 300 বাদ দিলে আনসার হবে 0। হ্যাঁ, 300 থেকে 300 বাদ দিলে আনসার কত হবে? 0 হবে। বুঝা গেছে? তাহলে আমরা কি বলেছি? জমির পরিমাণ প্রথম, দ্বিতীয়, তৃতীয়। উৎপাদনের পরিমাণ 30, 25, 10। উৎপাদন চেঞ্জ হয় কারণ হচ্ছে জমি ভেদে উৎপাদন ভিন্ন ভিন্ন হয়। প্রথম শ্রেণীর জমিতে উৎপাদন একটু বেশি, তারপর একটু কম, তারপর একদম কম। আর দাম তো সবসময় সেম থাকবে, সো এটা আমরা গুণ করে দিলে উৎপাদন আয় পাবো। 20 এর সাথে 10 গুণ করলে 200, 25 সাথে 10 গুণ করলে 250, 300 সাথে 10 গুণ করলে 300। এখন এগুলো হচ্ছে সবগুলো উৎপাদন আয়। এই উৎপাদন আয় থেকে আমরা ব্যয় বাদ দিব। ব্যয়টা কত হবে? 3 নাম্বার যে জমি থাকবে সেটা আয় এবং ব্যয় সমান হবে, কারণ এই জমিতে কোনো খাজনা থাকবে না, যেটাকে আমরা কি বলি? প্রান্তিক জমি বলি। হ্যাঁ, সো আয় এবং ব্যয় যেহেতু সমান করবো, তাই আমরা এগুলো ব্যয়, এটাতে যে আয় হবে সেটা সব জায়গায় ব্যয় লিখে দেবো। আচ্ছা, 200 থেকে 200 বিয়োগ করলে হবে 0, 250 থেকে 200 বিয়োগ করলে 50, 300 থেকে 200 বিয়োগ করলে 100। এগুলো হচ্ছে খাজনার পরিমাণ। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, ভালো করে শুনবো আমার কথা, ভালো করে দেখো। এখানে এই দ্রব্যগুলোর দাম আমি 10 ধরেছি বিদায়, 10 ধরেছি বিদায় আমার খাজনার পরিমাণ এমন বের হয়েছে। যদি আমি এই দ্রব্যগুলোর দাম, ভালো করে খেয়াল করবা, এই দ্রব্যগুলোর দাম যদি আমি চেঞ্জ করে দিই, মনে এই দ্রব্যগুলোর দাম আমি 10 না হয়ে, 10 না ধরে আমি যদি এখানে 20 করে ধরি, দ্রব্যের দাম যদি আমি 20 করে ধরি, তাহলে দেখো তো খাজনা কেমন হয়। এখন খাজনা ছিল 50, 150। আমি যদি এই দ্রব্যের দামগুলো চেঞ্জ করে দিই, তাহলে আমাদের খাজনা কেমন হয় দেখো। 300 সাথে 20 গুণ করলে এটা হবে 600। হ্যাঁ, 225 সাথে গুণ করলে এটা হবে 500, 500। এটার সাথে গুণ করলে এটা হবে 400, 400। আর এটা থেকে এটা বাদ দিয়ে দাও, মানে যেহেতু এটা প্রান্তিক জমি হবে, 400 থেকে এটা 400 আমরা খরচ ধরি, সবগুলোতে 400 খরচ ধরলাম। হ্যাঁ, তাহলে দেখো 400 থেকে 400 বাদ দিলে 0, এটা ঠিক আছে। 500 থেকে 400 বাদ দিলে এটা হবে 100, আমাদের খাজনা হবে 100। তার মানে খাজনা চেঞ্জ হচ্ছে। 600 থেকে 400 বাদ দিলে এটা হবে 200। তাহলে খেয়াল করছো, এই দামের উপর কিন্তু খাজনা নির্ভর করতেছে। দাম যদি 10 ধরি, খাজনা হয় 150। দাম যদি 20 ধরি, খাজনা হয় 200, 100। কথা ক্লিয়ার? তাহলে দামের উপর খাজনা নির্ভর করতেছে, খাজনার উপর দাম নির্ভর করতেছে না। কার মতে? রিকার্ডোর মতে। রিকার্ডোর মতে এই দামটার উপর কোনো তবে খাজনা নির্ভর করে থাকে, খাজনার উপর দাম নির্ভর করে না। কার মতে বলো তো? রিকার্ডোর মতে। মনে থাকবে? আমরা কি বুঝছি? একটু আমাকে বলো বুঝছো কিনা। তাহলে রিকার্ডোর মতে খাজনার কারণে দামের পরিবর্তন ঘটে না, মানে এই খাজনার কারণে দামের চেঞ্জ হয় না। তার তত্ত্ব অনুসারে উৎপন্ন দ্রব্যের দাম দ্বারাই খাজনা নির্ধারিত হয়।
রিকার্ডোর মতে খাজনা দেওয়ার জন্যই ফসলের দাম বাড়ে না, মানে এই খাজনা দেওয়ার জন্য দাম বৃদ্ধি পায় না, বরং ফসলের দাম বাড়লে খাজনা দিতে হয়। তিনি যুক্তি দেন প্রান্তিক জমিতে আয় ব্যয় পরস্পর সমান বিধায় সেক্ষেত্রে খাজনা শূন্য হয়, এই জমিতে আয় এবং ব্যয় সমান হয় বিধায় খাজনা 0 হয়। তাই উৎপন্ন দ্রব্যের দাম নির্ধারণে খাজনার কোনো ভূমিকা পালন করে না। এই দ্রব্যের দামের জন্য মানে দাম খাজনার উপর নির্ভর করে না, এই দামটার উপর আসলে খাজনা নির্ভর করে। তিনি সেটা বলেছেন কে? আমাদের রিকার্ডো, ডেভিড রিকার্ডো। তোমরা কি বুঝেছো? কেউ কোনো রেসপন্স করতেছে না কেন? একটু বলো, বুঝছো কিনা সবাই? আবার অন্যদিকে দেখো, আধুনিক খাজনা তত্ত্ব বলতে কি বলতেছে? আধুনিক খাজনা তত্ত্বের মধ্যে আবার দুইটা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছে এটা বিষয়টা। সেই প্রথম দৃষ্টিকোণ একটু দেখি। প্রথম দৃষ্টিকোণ হচ্ছে আধুনিক অর্থনীতিবিদরা খাজনা ধারণা অন্তর্ভুক্ত হবে না হবে কিনা তার দুইটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছে, অর্থাৎ খাজনার ভিতরে দাম আছে কিনা সেই জিনিসটা ব্যাখ্যা করার জন্য দুই দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছে। এক, সামগ্রিক দৃষ্টিকোণ থেকে। সামগ্রিক দৃষ্টিকোণ মানে কি? আমি যদি বলি একটা দেশের সকল মানুষের প্রেক্ষিতে, বা বলতে পারো একটা দেশের সকল জমির প্রেক্ষিতে, একটা পুরো পৃথিবীর প্রেক্ষিতে যদি বলি, তাহলে সেক্ষেত্রে বলছে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে জমি প্রকৃতির দান বলে এর কোনো উৎপাদন ব্যয় নেই তথা এর যোগান দাম শূন্য। অর্থাৎ আমি যদি একটা সামগ্রিক দৃষ্টিকোণের কথা বলি, একটা পৃথিবীতে যে আমাদের জমি, এই জমির জন্য কিন্তু আমরা প্রকৃতিকে কোনো টাকা পয়সা দিচ্ছি না। ফলে আয়ের সম্পূর্ণ অংশই উদ্ভিদ। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বলি, পৃথিবীতে যত জমি আছে তার দৃষ্টিকোণ থেকে বলি, এই জমির জন্য আমরা ভূমিটা আমরা ব্যবহার করতেছি, আমরা প্রকৃতিকে অথবা বলতে পারো আল্লাহকে আমরা কি কোনো কিছু দিচ্ছি? এই যে আমরা ভূমি ব্যবহার করতেছি, দিচ্ছি না, করতেছি ওই ভূমির মধ্যে, জমির মধ্যে তার পুরোটাই হচ্ছে খাজনা, পুরোটা উদ্বৃত্তটাই কি? খাজনা। অর্থাৎ সামগ্রিক দৃষ্টিকোণ থেকে জমির প্রকৃতির দান বলে এর কোনো উৎপাদন ব্যয় নেই তথা এর যোগান দাম শূন্য। ফলে আয়ের সম্পূর্ণ অংশ উদ্বৃত্ত তথা খাজনার দামকে প্রভাবিত করে না। অর্থাৎ খাজনা দামে চেঞ্জ করে না তাদের মতে, একটা দৃষ্টিকোণ থেকে। কোনটা? সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আধুনিক খাজনার মতে। আরেকটা আছে, সেটা একটু বলতেছি। আচ্ছা, সবগুলো ক্লাস আমি শেয়ার করে দিব। হ্যাঁ, এমসিকিউ ক্লাসগুলো তোমাদের আমি এখানে শেয়ার করে দিব, তোমরা সেখান থেকে একটু দেখে নিবা। আচ্ছা, দিচ্ছি, এখন দিচ্ছি, দাঁড়াও, এখন দিয়ে দিচ্ছি আমি। ওকে, আমি এমসিকিউ ক্লাস দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নিবা, ঠিক আছে? ওকে, তাহলে এটা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে আমরা যাই উৎপাদন করতেছি, যেহেতু প্রকৃতিকে আমাদের এটার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না, তাই পুরোটাই হচ্ছে খাজনা, তাই খাজনার দামকে প্রভাবিত করে না। কিন্তু আরেকটা দৃষ্টিকোণ আছে, সেই দৃষ্টিকোণটা একটু দেখি। সেটা বলছে ব্যক্তির দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ একজন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে যদি বলা হয়, একজন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে যদি বলা হয়, তাহলে বলা হচ্ছে
জমির যোগান স্থিতিস্থাপক কথাটার মানে কি? মানে একজন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে জমির দাম বাড়ালে তুমি যোগান পাবা বা জমির যোগান বাড়তে পারে। আমি যদি বলি তুমি 1 কোটি টাকা দিবা, তাহলে তোমাকে কেউ জমি বিক্রি করবে না? অবশ্যই করবে। তুমি যদি 1 কোটি টাকার জমি যদি 2 কোটি টাকা দাও, যে বিক্রি করতে চাচ্ছে না সেও বিক্রি করে দিবে। তার মানে দাম বাড়ালে তুমি যোগান পাবা, ভূমির যোগান দিবে, তবে তোমার একজন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমি যদি বলি সামগ্রিক দৃষ্টিকোণ, অর্থাৎ পৃথিবীর আয়তন বাড়ানো যাবে কিনা, সেটা কিন্তু বাড়ানো যাবে না, সেটার উপরে বলছিলাম আমরা এই যে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু একজন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে দাম বাড়ালে জমি বাড়ানো যেতে পারে। বা তোমার জমি এখন মনে করো 2 বিঘা আছে, তুমি যদি দাম দাও তাহলে তুমি 5 বিঘা করতে পারবা ক্রয় করে আর কি জমি, সেটা বলছে। অর্থাৎ ব্যক্তি দৃষ্টিকোণ থেকে ভূমির যোগান স্থিতিস্থাপক মানে হচ্ছে যেটা দাম বাড়লে যোগান বাড়ানো সম্ভব। এবং জমির বিকল্প ব্যবহারযোগ্য, মানে জমিকে আমরা বিকল্প ব্যবহার করতে পারি, বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, আমরা বিল্ডিং করতে পারি, চাষবাস করতে পারি। এক্ষেত্রে সে যে সুযোগ ব্যয়ের সৃষ্টি হয় তা উৎপাদন খরচের মধ্যে ধরে ফসলের দাম নির্ধারণ করা হয়। কি বলেছে? এক্ষেত্রে যে সুযোগ ব্যয়ের সৃষ্টি হয় তা উৎপাদন খরচের মধ্যে ধরে ফসলের দাম নির্ধারণ করা হয়। অর্থাৎ বোঝানো হয় যে এখানে যেহেতু আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি জমিটাকে, তো আমার এটা সুযোগ ব্যয় থাকে। যেমন আমি যদি বিল্ডিং বানাই তাহলে আমার আয় হয় মনে করো যে 10,000 টাকা, আর আমি যদি জমিতে ফসল চাষ করি তাহলে আমার আয় হয় 20,000 টাকা। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের সুযোগ ব্যয় কত। এই সুযোগটা যদি আমি গ্রহণ করি তাহলে এটার সুযোগ ব্যয় হচ্ছে, যেটা আমি হাতছাড়া করতেছি এটা হচ্ছে তার সুযোগ ব্যয়। হ্যাঁ, তো এটা বোঝাচ্ছে যে যেই সুযোগ ব্যয়ের সৃষ্টি হয় তা উৎপাদন খরচের মধ্যে ধরে ফসলের দাম নির্ধারণ করা যায়। অর্থাৎ এটাকেই খরচ হিসেবে ধরে আমরা একটা আনুমানিক দাম নির্ধারণ করতে পারি দ্রব্যের। আসলে মেইন কথা আধুনিক খাজনার মতে যে খাজনার উপর দাম নির্ভর করে। আমার কথা ভালো করে বুঝবা, আধুনিকটাও কিন্তু অযৌক্তিক না। রিকার্ডো যেটা বলছে সেটা ঠিক আছে যে দামের উপর খাজনা নির্ভর করে না, সরি নির্ভর করে। দাম যদি বেশি হয় খাজনা বেশি দিতে হয়েছিল আমাদের, দাম কম হলে খাজনা কম। কিন্তু এটা আধুনিক মত আসলে সঠিক নাও হইতে পারে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, এই যে অফিসের ভাড়া, একটা জিনিস খেয়াল করবা, এই অফিসের ভাড়ার উপর কিন্তু আমাদের কোর্সের মূল্য কিন্তু অনেক সময় ডিপেন্ড করে। যেমন আমার যদি অফিসের ভাড়া বেশি হয় আমাকে কোর্সের মূল্য বাড়াইতে হবে। এটা কারা বলেছে? আধুনিকরা। যে অফিসের ভাড়া বেশি হলে মানে খাজনা বেশি হলে দ্রব্যের দাম বাড়াবে বিক্রেতা, আর অফিসের ভাড়া যদি কম হয়, খাজনা যদি কম হয়, তাহলে দাম কমায় দিবে। এটা কে বলেছে? আধুনিক দৃষ্টিকোণ থেকে, ব্যক্তি দৃষ্টিকোণ থেকে এটা বলেছে। এক্ষেত্রে খাজনা দামকে প্রভাবিত করে। আধুনিক ব্যবসায়ীরাও খাজনা বাড়ালে তাকে উৎপাদন খরচের সাথে যুক্ত করে পণ্যের দাম নির্ধারণ করে। অর্থাৎ আমি দেখতেছি আমার অফিসে খরচ হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমার কোর্সে এমন রাখতে হবে যাতে আমার 1 লক্ষ টাকা তুলে আনতে পারি আমি, তাই না? যেটা আমার খাজনা 1 লক্ষ টাকা। হ্যাঁ, তো এটার উপর ভিত্তি করে আমরা দাম নির্ধারণ করতেছি, কোর্সের দাম। এটা বলা হচ্ছে যেটা বাংলাদেশের দৃষ্টিকোণ সেম। বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশে যখন খাজনা বা কর বৃদ্ধি বা আরোপ করা হয় তখন তাকে উদ্যোক্তা সরবরাহকারী বা সরবরাহকারী উৎপাদন খরচের সাথে যুক্ত করে। অর্থাৎ তারা মনে করে যে আমাদের খরচ বাড়ছে, খাজনা বাড়া মানে কি বাড়া, খরচ বাড়া, আর খরচ বাড়লে তখন দাম বাড়ায় তারা। এর ফলে উৎপাদন খরচ বৃদ্ধির কারণে পণ্যের দামও বৃদ্ধি পায়। অর্থাৎ খাজনা আরোপ বৃদ্ধির ফলে পণ্যের দাম, দ্রব্যের দাম বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা হচ্ছে আধুনিক কথা। আধুনিক কথাবার্তা ঠিক আছে, তাদের কথা ঠিক আছে। রিকার্ডোটাও আগে ঠিক ছিল, সেটা আসলে ক্লাসিক্যাল অর্থবিদ, তাদের মত অনুযায়ী ঠিক ছিল। কিন্তু বর্তমানে আধুনিকটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আর কি, যেটা বাংলাদেশের গ্রহণযোগ্য, এটা বলছে। বুঝছো তোমরা? হয়েছে সবার? বুঝছি। তো এরপর এখানে কি দেওয়া আছে যে খাজনা ও দামের মধ্যে পার্থক্য দেওয়া আছে। হ্যাঁ, এগুলো তোমরা আমরা দেখলে বুঝবা। বলছে খাজনা কোনো উৎপাদকের যে ন্যূনতম কাজে দামের কাজে নিযুক্ত
নিযুক্ত করানো যায় তা অপেক্ষা যে উদ্বৃত্ত পারিশ্রমিক পায় তাকে খাজনা বলে। অন্যদিকে দাম মানে হচ্ছে অর্থের দ্বারা কোনো দ্রব্যের মূল্য প্রকাশ করা হলে তাকে দাম বলে। যদি বেশি গুরুত্বপূর্ণ না, দাম আর খাজনার মধ্যে পার্থক্যটা, নিম খাজনা মোট খাজনার মধ্যে পার্থক্যটা গুরুত্বপূর্ণ বেশি। খাজনার মূল উপাদান হলো ভূমি এবং অস্থিতিস্থাপক উপকরণ, দামের জন্য মূল উপাদান হলো দ্রব্য এবং সেবা। খাজনা নির্ধারণ হয় খরচের উদ্বৃত্ত দ্বারা, এক্ষেত্রে উদ্বৃত্ত আয়ও বলা হয়। হ্যাঁ, অন্যদিকে দাম নির্ধারণ হয় দ্রব্যের চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রক্রিয়া দ্বারা। খাজনা সাধারণত দুই প্রকার, মোট খাজনা, নিট খাজনা। অন্যদিকে দাম দুই প্রকার, যোগান দাম, চাহিদা দাম। আচ্ছা, রিকার্ডোর মধ্যে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। আধুনিক অর্থবিদ্যার মতে খাজনা দামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। খাজনার আওতা দাম অপেক্ষা সংকীর্ণ, দামের আওতা খাজনা অপেক্ষা কি লিখছে প্রসারিত। হ্যাঁ, তারপর হচ্ছে খাজনা অর্থনৈতিক তাৎপর্য পরোক্ষ ধরনের, দামের অর্থনৈতিক কার্যক্রম প্রত্যক্ষ ধরনের, মানে সরাসরি এটা কাজ করে, এটা পরোক্ষভাবে কাজ করে আর কি, দামের উপর প্রভাব ফেলে সেটা বলতে। এই চ্যাপ্টারটা এটুকু পর্যন্ত। এখানে জ্ঞানমূলক মূল্যবান প্রশ্ন আছে এবং এমসিকিউ প্রশ্ন আছে। এই চ্যাপ্টারের উপর এমসিকিউ আমি ক্লাস নিব পড়ালেখা পেজে। হ্যাঁ, সিকিউর উপর ক্লাস নিব, এমসিকিউর উপর ক্লাস নিব, সেই ক্লাসগুলো তোমরা করবা, তাহলেই হয়ে যাবে। আমাদের পেজ একটু অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? আমি এখানে গ্রুপও দিয়ে দিব যখন আমি ক্লাস নিব তখন, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা তাহলে আমাদের 9 অধ্যায় শেষ হয়েছে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব প্রথম পত্রের চ্যাপ্টার নাম্বার 10, ঠিক আছে? প্রথম পত্রের চ্যাপ্টার নাম্বার 10 আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, ক্লাসগুলো এসএসসি 26 পর্যন্ত রেকর্ডেড থাকবে। কেমন? হ্যাঁ, প্রথম পত্র 10 অধ্যায় পরে আমরা সেকেন্ড পেপার শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমরা প্রথম পত্রের চ্যাপ্টার 10 আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।